নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, নতুন এই রোমাঞ্চকর এপিসোডে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। আজকের প্রেজেন্টেশনটা একটু অন্যরকম হতে চলেছে। এতদিন আপনারা আমাদের এই প্ল্যাটফর্মে চোখ বন্ধ করে শুধুমাত্র অডিও স্টোরি শুনে এসেছেন, কিন্তু আজ থেকে আপনারা ভিডিওর মাধ্যমেও আমাদের এই ভৌতিক গল্পগুলোর স্বাদ গ্রহণ করবেন। বিশেষ কিছু কারণবশত আমাদের এই নতুন পদ্ধতির আশ্রয় নিতে হচ্ছে। তবে আমার যে সমস্ত খাঁটি গল্পপ্রেমী শ্রোতা বন্ধুরা আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা চাইলে এই ভিডিওর যে স্ক্রিনটি রয়েছে এটিকে সম্পূর্ণ ইগনোর করতে পারেন। শুধুমাত্র ইয়ারফোনটা কানে লাগিয়ে অডিও স্টোরিতেই পুরোপুরি মনোযোগ দিন, কারণ আসল ভয় আর সাসপেন্স কিন্তু লুকিয়ে আছে এই শব্দগুলোর মাঝেই। আজকের গল্পটা সত্যি অসাধারণ। প্রখ্যাত লেখক সায়ক সেনের কলমে ফুটে উঠতে চলেছে একেবারে হাড় কাঁপানো এক গ্রাম বাংলার ভূতের গল্প। আমি বলতে পারি সম্পূর্ণ গল্পটি শুনলে ভয়ে আপনার শরীরের রোম খাড়া হয়ে যাবে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। মূল গল্পে ঢোকার আগে একটা ছোট্ট কিন্তু ভীষণ জরুরি কথা, আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারা কারা আমাদের ফেসবুক পেজটি ফলো করেছেন। যারা এখনও করেননি আর দেরি কিসের, ঝটপট ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। সেখানে আপনি আপনার জীবনের ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর অলৌকিক ভুতুড়ে কাহিনী আমায় পাঠাতে পারেন। তাহলে দেরি না করে ফেসবুক পেজে ইনবক্স করে ফেলুন আপনার নিজের অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে লেখক সায়ক সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প, বীরভূমে এক ঝড়ের রাত। কিরে পল্টু, তোর খিদে পেয়েছে বুঝি? দাঁড়া, আমি তোর জন্য একটু খাবারের ব্যবস্থা করি। কথাটা বলে আমি ঘুরে তাকাতেই দেখলাম পল্টু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। 8 বছরের একটা কচি বাচ্চার চোখে যে চঞ্চলতা আর সারল্য থাকার কথা তার লেশমাত্র নেই সেখানে। তার বদলে ওই দুটো চোখে খেলা করছে এক অদ্ভুত হিম শীতল শূন্যতা। চোখের মণি দুটো যেন অস্বাভাবিক রকম স্থির, একটা পলক পর্যন্ত পড়ছে না। ওই দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। অবচেতনেই মনে হয় এ যেন কোনো জীবন্ত মানুষের চাহনি নয়। তবু আমার শহুরে শিক্ষিত মন আর ডাক্তারের বিবেক ওই চরম অমানবিক দৃশ্যটা কিছুতেই মেনে নিতে পারেনি বলেই আমি বাধ্য হয়ে বাচ্চাটাকে আমার এই সরকারি কোয়ার্টারে তুলে এনেছি। আমার নাম অনিমেষ। কলকাতা থেকে সদ্য ডাক্তারি পাশ করে এই প্রথম সরকারি চাকরিতে যোগ দিয়েছি। পোস্টিং হয়েছে বীরভূমের একেবারে রুক্ষ লাল মাটির একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম তেপান্তর। এই গ্রামের প্রাইমারি হেলথ সেন্টারে। চারিদিকে মাইলের পর মাইল খাঁ খাঁ করছে প্রান্তর, আর তার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েকটা প্রাচীন গা ছমছমে বট অশ্বত্থের জটলা। সরকারি হাসপাতাল চত্বরেই একপাশে ব্রিটিশ আমলের এই স্যাঁতস্যাঁতে আধ ভাঙা কোয়ার্টারটাই এখন আমার বর্তমান ঠিকানা। শহরের কোলাহল ছেড়ে এই নিস্তব্ধ গ্রামে পা রাখার পর থেকেই একটা চাপা অস্বস্তি আমাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খায়। এখানকার মানুষগুলো মাটির কাছাকাছি থাকা বড্ড সহজ আর সরল মানুষ, কিন্তু তাদের রীতিনীতিগুলো বড় বেশি অদ্ভুত আর ভয়ঙ্কর রকমের আদিম। সবচেয়ে অদ্ভুত এদের মৃত্যুর পরলৌকিক আচার। আমি খেয়াল করেছি গ্রামের কোনো বয়স্ক বা বৃদ্ধ মানুষ মারা গেলে এরা কেউ এক ফোঁটা চোখের জল ফেলে না। বুক চাপড়ে শোক করার বদলে এরা শ্মশান ঘাটে খোল করতাল বাজিয়ে রীতিমতো উৎসবের মেজাজে মেতে ওঠে। কিন্তু আমার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নামিয়ে দিয়েছিল এদের পরবর্তী নিয়মটা। মৃত্যুর পরদিন থেকে সেই মৃত ব্যক্তির পরিবারের কোনো একজনকে, এবং সাধারণত পরিবারের সবচেয়ে ছোট কোনো বাচ্চাকে গোটা গ্রাম মিলে সম্পূর্ণ এক ঘরে করে দেয়। প্রথাটা এতটাই নিষ্ঠুর যে সেই বাচ্চাটাকে কেউ এক মুঠো খেতে পর্যন্ত দেয় না, কেউ তার সাথে একটা কথাও বলে না। এমনকি তার নিজের জন্মদাতা মা বাবাও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়।
বাচ্চাটাকে তারা আক্ষরিক অর্থেই একটা অদৃশ্য বা মৃত মানুষের মতো ট্রিট করে, যেন পৃথিবীতে তার কোনো অস্তিত্বই নেই। পল্টুর দাদু অর্থাৎ গ্রামেরই এক বদমেজাজি বৃদ্ধ মারা যাওয়ার পর থেকে ঠিক এই একই অমানবিক প্রথা শুরু হয়েছিল 8 বছরের পল্টুর সাথে। দিনের পর দিন অভুক্ত থেকে বাচ্চাটা যখন ধুঁকছিল, তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। গ্রামের অন্ধ কুসংস্কারের মুখে ছাই দিয়ে ওকে তুলে এনেছি আমার কাছে। কিন্তু তখনও আমি জানতাম না এক সহানুভূতির বশবর্তী হয়ে কি ভয়ঙ্কর এক সর্বনাশকে আমি নিজের ঘরে নিজের জীবনে ডেকে এনেছি। সেদিন যদি ঘুণাক্ষরেও বুঝতাম ওই 8 বছরের কচি শরীরের ভেতর কিসের বাস, তাহলে হয়তো সেদিন দুপুরবেলার কথা। খাঁ খাঁ করছে চারিদিক। রোদের তেজে তেপান্তর গ্রামের লাল মাটির রাস্তা থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছে। হাসপাতালে ডিউটি শেষ করে আমি রোজকার মতোই হাসপাতালের বাইরে একটা ছোট্ট মুদিখানা কাম চায়ের দোকানে এসে বসেছিলাম। দোকানটা চালান গ্রামেরই এক বৃদ্ধ, নাম মাধব। এই রুক্ষ গ্রামটায় আসার পর থেকে মাধব জেঠুর হাতের ওই গরম রুটি আর কুমড়োর আলুর ছেঁচড়া তরকারিটাই আমার কাছে অমৃতের মতো মনে হয়। রোজ দুপুরে এখানেই আমার খাওয়া বাঁধা। দোকানের চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা। দূরে একটা বড় অশ্বত্থ গাছের নিচে একটা কুকুর কুণ্ডুলি পাকিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে উদাস হাওয়ায় শুকনো পাতার খসখস শব্দ ছাড়া কোথাও কোনো সারা শব্দ নেই। গরম রুটির টুকরো আর তরকারি মাখতে মাখতে আমি মাধব জেঠুর দিকে তাকালাম। অনেকদিন ধরেই মনের ভিতর একটা প্রশ্ন খচখচ করছে। হাজার থাকতে না পেরে বলেই ফেললাম, জেঠু, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না। এই যে গত 6 মাস ধরে আপনাদের গ্রামে রয়েছি, কিন্তু এই যে কারোর বাড়িতে কেউ মারা গেলে। কথাটা আমি শেষ করতে পারলাম না। আমার মুখের কথা কেড়ে নিয়ে মাধব জেঠু হঠাৎ কেমন যেন শিউরে উঠে ফিস ফিস করে বলে উঠলেন, বাবু, ও কথা ভুলেও ভর দুপুরে মুখে আনবেন না। আমি অবাক হয়ে তাকালাম। বৃদ্ধের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে এদিক ওদিক একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে নিয়ে গলার স্বরটা আরো নামিয়ে বলল, এই যেমন ধরুন না, আমাদের পাড়ার গণেশ তান্ত্রিকের বাড়ির কথাই বলি। এই কয়দিন আগেই তো লোকটা মারা গেল। ওই যে পল্টুর দাদু ডাক্তারবাবু, বড্ড সাংঘাতিক লোক ছিল মশাই। রক্তটা তার উপর তান্ত্রিক। সে মারা যাওয়ার পর নিয়ম অনুযায়ী 8 বছরের পল্টুকে গোটা গ্রাম আরও নিজের বাবা মা এক ঘরে করে দিল। বাচ্চাটা খিদের চোটে ফুঁপি ফুঁপি কাঁদে, কিন্তু কেউ ফিরেও তাকায় না। এসব দেখে আপনার শহুরে মন হয়তো কষ্ট পায় বাবু, কিন্তু এসবের পেছনে একটা কারণ আছে, একটা অর্থ আছে। এমনি এমনি কি আর এসব মানা হয় গো বাবু আমাদের এখানে? বৃদ্ধ একটু থামল। তার চোখে মুখে একটা স্পষ্ট আতঙ্কের ছাপ। সে আবার বলতে শুরু করলো, তারপর ওই গণেশতান্ত্রিক খুব সোজা মানুষ ছিলেন না। মৃত্যুর পর তার আত্মা যে পরলোকে শান্তিতে গেছে নাকি এই জগতেই কোথাও আটকে আছে কে জানে। তার মধ্যে আমার শুনছি গত কয়েকদিন ধরে পল্টুকে নাকি ওই গ্রামের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামটার মধ্যে এবার যে কি ভয়ঙ্কর অনর্থ হবে কে জানে বাবু। মাধব জেঠুর কথাগুলো শুনে একজন ডাক্তার হিসেবে আমার মনে একগুচ্ছ যুক্তিসঙ্গত প্রশ্ন ভিড় করে এলো। একটা নিষ্পাপ বাচ্চাকে না খাইয়ে রাখার মধ্যে কিসের অর্থ? মৃত মানুষের আত্মা কি আদৌ কিছু করতে পারে? আমি মুখ খুলে জেঠুকে প্রশ্নগুলো করতে যাব, ঠিক এমন সময় দোকানের সামনে এসে দাঁড়ালো গ্রামেরই এক চাষি। বিড়ি কিনতে এসেছে। মুহূর্তের মধ্যে মাধব জেঠুর মুখের রেখা বদলে গেল।
সে আমার দিক থেকে চোখ নামিয়ে নিয়ে খদ্দেরকে বিড়ি দিতে দিতে খুব স্বাভাবিক গলায় কথা ঘোরানোর কায়দায় বলে উঠল, তা বাবু, এই আপনার কোয়ার্টারে থাকা খাওয়াতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বুঝলাম লোকটা আর এ বিষয়ে একটা কথাও বলবে না। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ রুটি তরকারিটুকু শেষ করে দাম মিটিয়ে কোয়ার্টারের দিকে পা বাড়ালাম। হাঁটতে হাঁটতে কেবলই ভাবছিলাম এখানকার মানুষের মনে কি বড্ড অন্ধবিশ্বাস। কুসংস্কারের শেকড় কতটা গভীরে ছড়ালে একটা জলজ্যান্ত বাচ্চাকে এরা এভাবে দিনের পর দিন উপোস করিয়ে রাখতে পারে। পল্টু যে এই মুহূর্তে আমার কোয়ার্টারে লুকিয়ে আছে সে কথা ঘুণাক্ষরেও আমি মাধব জেঠুকে বা গ্রামের কাউকে বুঝতে দিইনি। দিলে হয়তো এই ধর্মান্ধ লোকগুলো বাচ্চাটাকে আমার কাছ থেকে কেড়ে নিত। তবে এভাবে আর বেশি দিন চলতে পারে না। আমাকে সময় মতো শহরের বড় থানায় গিয়ে একটা ডায়েরি করতে হবে, পুলিশ নিয়ে আসতে হবে। কিন্তু মুশকিল হলো গিয়ে গত দুদিন ধরে পল্টুর শরীরটা বড্ড খারাপ যাচ্ছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর তার ঘোরে মাঝে মাঝে অদ্ভুত সব বিড়বিড় করছে। এই অসুস্থ শরীরে বাচ্চাটাকে তো এখন ঘর থেকে বের করাও সম্ভব নয়। শরীরটা একটু ঠিক হোক, তারপর যা করার করতে হবে। এই ভাবতে ভাবতে আমি হাসপাতালের কম্পাউন্ডে ঢুকে আমার সেই পুরনো স্যাঁতস্যাঁতে কোয়ার্টারের দরজার সামনে এসে দাঁড়ালাম। আমার এই শহুরে শিক্ষিত মন এখানকার এই নিষ্ঠুর অমানবিক কুসংস্কারগুলোকে কিছুতেই মেনে নিতে পারে না। একটা 8 বছরের জ্যান্ত বাচ্চাকে স্রেফ একটা অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে, আর গোটা গ্রাম সেটা নির্বিকার চিত্তে দেখছে। পল্টুকে আমার কোয়ার্টারে তুলে আনার সিদ্ধান্তটা কিন্তু একদিনের নয়, এর পেছনে একটা কারণ আছে। দিন কয়েক আগের কথা, গ্রামের ওই গণেশতান্ত্রিক যখন মারা গেল তখন পল্টুর বাড়িতে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল। তান্ত্রিকের সৎকারের পর পল্টুর মা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছিল। আমাকে ডাকতে এসেছিল গ্রামের লোকেরা। আমি যখন আমার ব্যাগ নিয়ে ওদের সেই স্যাঁতস্যাঁতে অন্ধকার মাটির বাড়িতে ঢুকে পল্টুর মাকে ইঞ্জেকশন দেওয়ার সময় আমার একটা দৃশ্য চোখে পড়েছিল, যা আজও ভুলতে পারিনি। পাশেরই একটা আধা অন্ধকার খুপড়ি ঘরে একটা মোটা কাঠের পিলারের সঙ্গে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল 8 বছরের পল্টুকে। রাগে আমার গাটা রিম রিম করে উঠেছিল। একটা কচি বাচ্চাকে কেউ গরুর মতো দড়ি দিয়ে বেঁধে রাখে? আমি পল্টুর বাবাকে ধমক দিয়েছিলাম, কিন্তু লোকটা কোনো উত্তর দেয়নি, শুধু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তারপর থেকেই বাচ্চাটার উপর নজর ছিল আমার। গত রবিবারটা ছিল আমার ছুটির দিন। ছেলেবেলা থেকেই আমার একটু ছিপ ফেলে মাছ ধরার নেশা ছিল। তেপান্তর গ্রামের শেষ প্রান্তে একটা বিশাল মজে যাওয়া জলাশয় আছে। গ্রামের লোকেরা যাকে বলে কাল দিঘি। জায়গাটা বড়ই নির্জন, চারদিক বড় বড় বাঁশঝাড় আর কচুরি পানায় ঘেরা। সেদিন দুপুরে ছিপ নিয়ে কালদিঘির পাড়ে বসেছি, এমন সময় পেছনের শুকনো পাতায় একটা খসখস করে শব্দ হলো। ঘুরে দেখি বাঁশঝাড়ের আড়াল থেকে উঁকি মারছে পল্টু। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা কেমন যেন দমড়ে গেল। কয়েকদিনেই যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখ দুটো গর্তে ঢুকে গেছে। আমার পাশে রাখা টিফিন ক্যারিয়ারের দিকে ও এমন লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। ওকে কাছে ডাকি, নিজের খাবারটা ওর হাতে তুলে দিয়েছিলাম। গোগ গ্রাসে গিলছিল বাচ্চাটা। আমি ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে জিজ্ঞেস করেছিলাম, তা হ্যাঁ রে, তোর বাড়ির লোক তোকে ওভাবে বেঁধে রাখতো কেন রে পল্টু? পল্টু খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। ওর কথাগুলো কেমন যেন থেমে থেমে অদ্ভুতভাবে জড়িয়ে যাচ্ছিল। কাঁপা কাঁপা গলায় ও বলেছিল, দাদু দাদু বলেছিল
আমাকে বেঁধে না রাখলে ওরা ওরা সব শুষে নেবে ডাক্তারবাবু। দাদুর খুব খুব কষ্ট। দাদুর দম বন্ধ হয়ে আসে। কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝিনি সেদিন। ভেবেছিলাম দিনের পর দিন না খেয়ে আর ভয় পেয়ে বাচ্চাটার মানসিক ভারসাম্য টলে গেছে, তাই আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের সবার চোখ এড়িয়ে ওকে লুকিয়ে আমার এই সরকারি কোয়ার্টারে নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম যত্ন আর চিকিৎসায় ওকে সারিয়ে তুলব, কিন্তু আসল বিভীষিকার যে তখনও বাকি ছিল সেটা বুঝলাম সেদিন রাতে। সন্ধে থেকেই আকাশ কালো করে মেঘ করে এসেছিল। রাত 8টা বাজতে না বাজতে শুরু হলো মুষলধারে বৃষ্টি। টিনের চালের উপর বৃষ্টির সেই একটানা ঝমঝম শব্দে পরিবেশটা এমনিতেই একটা গা ছমছমে রূপ নিয়েছিল। আমি পল্টুকে ঔষধ খাইয়ে আমার বিছানার একপাশে শুইয়ে দিয়েছিলাম আর নিজে একটা চেয়ারে বসে বই পড়ছিলাম। রাত তখন হয়তো 2:30 কি 3টে বাজে। বাইরের বৃষ্টির দাপট কমার কোনো লক্ষণ নেই। হঠাৎ বিছানার দিক থেকে একটা ঘর ঘরে আওয়াজ শুনে আমার ধ্যান ভাঙল। বইটা নামিয়ে রেখে আমি বিছানার দিকে তাকালাম। পল্টুর শরীরটা ধনুকের মতো বেঁকে গেছে। ও ঘুমের ঘোরেই এপাশ ওপাশ করছে আর বিড়বিড় করে কি যেন বলে চলেছে। আমি ভাবলাম জ্বরের ঘোরে এমনটা করছে, তাই কপালে হাত দিতে গেলাম, কিন্তু ওর ঠোঁটের কাছে কান নিয়ে যেতেই আমার শিরদাঁড়াবে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। একটা 8 বছরের বাচ্চা ঘুমের ঘোরে যা বলছে সেটা কোনো সাধারণ প্রলাপ নয়। ও স্পষ্ট উচ্চারণ করছে প্রাচীন সংস্কৃত তন্ত্রের মন্ত্র। কিন্তু সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা সেটা নয়, ভয়াবহ হলো ওর গলার আওয়াজটা। ওই কচি গলা থেকে যে স্বরটা বেরোচ্ছে সেটা পল্টুর গলা হতেই পারে না। গলাটা অসম্ভব ভারী, ফ্যাস ফ্যাসে আর কফ জড়িত, ঠিক যেন 70-75 বছর বয়সের কোনো চেইন স্মোকার বৃদ্ধের গলা। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। ঘরের টিমটিমে হলুদ আলোয় দেখলাম পল্টুর চোখ দুটো আধ বোঝা, কিন্তু চোখের মণি দুটো সম্পূর্ণ উল্টে গিয়ে শুধু সাদা অংশটা বেরিয়ে আছে। আর ওই 2 হাতের আঙুলগুলো অদ্ভুতভাবে বেঁকে গিয়ে এমন কিছু মুদ্রার আকার ধারণ করেছে যা কোনো মানুষের পক্ষে স্বাভাবিক অবস্থায় করা অসম্ভব। একজন বিজ্ঞানমনস্ক ডাক্তার হয়েও সেই রাতে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আমার সমস্ত ডাক্তারি বিদ্যা, যুক্তি, বিজ্ঞান সবকিছু ওই মুহূর্তে একটা অদ্ভুত অজানা আতঙ্কের কাছে হার মেনেছিল। আমি ওর গায়ে হাত দেওয়ার সাহসটুকু পাইনি। খাটের থেকে বেশ কিছুটা দূরে দরজার কাছে একটা চেয়ার টেনে নিয়ে সারা রাত আমি ঠায় বসেছিলাম। চোখের পাতা এক করতে পারিনি। বুকের ভেতরটা শুধু হাতুড়ির মতো পিটছিল। ভোরের দিকে কখন যে বৃষ্টিটা থেমেছে তা বুঝতে পারিনি। আমার তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ দরজায় ধাক্কা আর একটা গলার ডাকে আমি চমকে উঠলাম। ডাক্তারবাবু, আরে ও ডাক্তারবাবু, দরজাটা খুলুন। আমি ধর্মর করে উঠে দরজাটা খুললাম। দেখি হাসপাতালের পিয়ন মধু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি হয়েছে মধু, এত সকালে? মধু হাঁপাতে হাঁপাতে বলল, শিগগিরি একবার ব্যাগটা নিয়ে চলুন না বাবু। পল্টুর মা আবার কেমন যেন করছে আর কি। এমনিতে মেয়ে মানুষটার শরীর খারাপ, তার উপর 2 দিন ধরে ছেলেটাকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে একেবারে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল। আর সকালে একদম কোনো সারা শব্দ নেই। কথাটা শুনে আমি একবার ঘাড় ঘুরিয়ে ঘরের ভেতরের দিকে তাকালাম।
ঘরের এক কোণে আমার বিছানায় পল্টু অকাতরে ঘুমোচ্ছে। ওর গায়ে আমার দেওয়া চাদরটা জড়ানো, বুকটা স্বাভাবিক ছন্দেই ওঠানামা করছে। রাতের সেই বিভৎসতার কোনো চিহ্নই ওর এই মুখটায় এখন আর নেই। দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্ত বাচ্চাটা যেন ঘুমোচ্ছে। আমি একটা গভীর দীর্ঘশ্বাস ফেললাম। মধুকে দরজার ওপারেই দাঁড়িয়ে থাকতে বললাম, যাতে ভেতরের এই রহস্য ওর চোখে না পড়ে যায়। তারপর টেবিলে রাখা আমার মেডিকেল ব্যাগটা তুলে নিলাম কাঁধে। বাইরে বেরিয়ে এসে খুব সন্তর্পণে বাইরে থেকে কোয়ার্টারের দরজায় তালা ঝুলিয়ে দিলাম। পল্টুর মাকে এখন দেখতে যাওয়া দরকার, কিন্তু আমার মাথার ভেতর তখনও রাতের ওই ফ্যাস ফ্যাসে ভারী গলাটা চলছে। দ্বার খুলি। পল্টুদের বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। অনেকটা জায়গা নিয়ে মাটির পাঁচিল ঘেরা সেকেলে একটা গ্রামীণ বাড়ি, কিন্তু কেমন যেন শ্রীহীন আর গুমোট। সদর দরজা পেরিয়ে ভেতরে পা রাখতেই একটা স্যাঁতস্যাঁতে সোঁধা গন্ধ নাকে এলো। বিশাল উঠোনের একপাশে একটা পুরনো তুলসীতলা, কিন্তু গাছটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারপাশের পরিবেশটা এমন একটা দম বন্ধ করা থমথমে ভাব, যেন এখানে রোদের আলো ঢুকতেও ভয় পায়। বারান্দাটা পেরিয়ে আমাকে ভেতরের একটা আধা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হলো। একটা পুরনো তক্তপোষের ওপর পল্টুর মা তখন অকাতরে পড়ে আছে। জ্বরের ঘরে মহিলা সমানে প্রলাপ বকছে আর যন্ত্রণায় এপাশ ওপাশ করছে। আমি ব্যাগটা নামিয়ে স্টেথোস্কোপটা সবে বের করেছি এমন সময় পল্টুর বাবা, অর্থাৎ সে গণেশ তান্ত্রিকের ছেলে, আমার ঠিক পেছনে এসে দাঁড়ালো। লোকটা চোখে মুখে একটা চরম শ্রান্তি আর না ঘুমানোর রুক্ষ ছাপ। আমি ঘুরে তাকাতে সে নিচু কিন্তু অসম্ভব ভারী গলায় বলে উঠল, আগের দিন আপনি জিজ্ঞাসা করেছিলেন না ডাক্তারবাবু, কেন আমরা আমাদের নিজের ছেলেকে ওইভাবে পশুর মতো দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম? আমি চুপ করে ওনার চোখের দিকে তাকালাম। লোকটা একটা শুকনো ঢোক গিলে বলল, সব প্রশ্নের উত্তর সবসময় দেওয়া যায় না ডাক্তারবাবু। কিছু বিশেষ কারণ থাকে যা বাইরের লোককে বোঝানো যায় না। আমার স্ত্রীর অবস্থা আজ বড্ড খারাপ, বাধ্য হয়েই আপনাকে ডাকতে হলো, নইলে এই অভিশপ্ত বাড়িতে আপনাকে কষ্ট করে আসতে বলতাম না। এ গায়ের আশেপাশে তো আর কোনো ভালো ডাক্তারও নেই। লোকটা একটু থামল, তারপর আমার আরো কাছে এগিয়ে এসে ফিস ফিস করে বলল, আপনার কাছে হাত জোর করছে। আপনি এসেছেন আমার স্ত্রীকে দেখুন, ওকে সুস্থ করে তোলার ব্যবস্থা করুন, কিন্তু কিন্তু অনুগ্রহ করে আর কোনো প্রশ্ন করবেন না। লোকটার কথার মধ্যে এমন একটা চাপা হাহাকার আর রহস্য লুকিয়ে ছিল যে আমি আর কোনো কথা বাড়ালাম না। চুপচাপ পল্টুর মাকে চেক আপ করতে শুরু করলাম। থার্মোমিটার দিয়ে দেখলাম জ্বর 104 ডিগ্রির কাছাকাছি, পালস রেটও বেশ হাই। আমি ব্যাগ থেকে একটা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন বের করে পুশ করলাম। তারপর প্যাডে কয়েকটা ওষুধের নাম লিখে দিয়ে বললাম, এগুলো যত তাড়াতাড়ি সম্ভব শহর থেকে আনিয়ে নিন। পল্টুর বাবা আমার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে নিজের পকেট থেকে কয়েকটা কোঁচকানো ময়লা 10-20 টাকার নোট বের করে আমার হাতে গুঁজে দিল। টাকার ব্যাগে রাখতে রাখতে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার চোখের সামনে তখন ভাসছে আমারই কোয়ার্টারের বিছানায় শুয়ে থাকা পল্টুর সেই ঘুমন্ত নিষ্পাপ মুখটা। আমি পল্টুর বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞেস করলাম, তা পল্টুকে কি খুঁজে পাওয়া গেল? প্রশ্নটা শোনা মাত্রই পল্টুর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। লোকটার দু চোখ মুহূর্তেই বড় বড় হয়ে গেল। চোখের মণিতে ফুটে উঠল এক চরম ভয় আর বিভীষিকা। সে আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকালো যেন
আমি কোনো নিষিদ্ধ কথা উচ্চারণ করে ফেলেছি। ঘরের ভেতরের নিস্তব্ধতা যেন আরো কয়েক গুণ ভারী হয়ে উঠল। বেশ কয়েক সেকেন্ড একটা অস্বস্তিকর নীরবতার পর লোকটা তার ফাটা ফাটা ঠোঁট দুটো চাটল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে এমন একটা কথা বলল যা শুনে আমার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে গেল। নিজের ছেলে, কথাটা বলতে আমার বুকটা ফেটে যাচ্ছে ডাক্তারবাবু, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। ও না ফিরলেই বোধহয় সব থেকে ভালো হয়। আমি থমকে গেলাম। একজন জন্মদাতা পিতা তার 8 বছরের নিখোঁজ সন্তানের সম্পর্কে এমন ভয়ঙ্কর কথা বলতে পারে? কথাটার মানে কি? আমি নিজের অজান্তেই ভুঁড়ো কুঁচকে বলে উঠলাম, এসব কি বলছেন আপনি? এসবের অর্থ তো আমি কিছুই বুঝতে পারছি না। পল্টুর বাবা আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল আমার মনের অবস্থা। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনাকে পুরো ঘটনাটা খুলে না বললে আপনি কোনোদিনও বুঝতে পারবেন না ডাক্তারবাবু। কেন আমি এই কথা বলছি, আর কেনই বা আমরা আমাদের নারী ছেঁড়া ধনকে ওভাবে বেঁধে রেখেছিলাম। সে ঘরের বাইরে মুখ বাড়িয়ে ডাকল, এই রামরতন, ডাক্তারবাবুকে বসতে দে। একটু পরেই রামরতন নামের এক বয়স্ক ভৃত্য দুটো পুরনো কাঠের চেয়ার এনে বারান্দার একপাশে পেতে দিল। পল্টুর বাবার হাতের ইশারায় ঘরের ভেতরে থাকা বাকি 2-3 জন আত্মীয় স্বজন পল্টুর মাকে ধরাধরি করে ভেতরের অন্য একটা ঘরে নিয়ে গেল। বারান্দাটা মুহূর্তে ফাঁকা হয়ে গেল। আমি গিয়ে বসলাম একটা চেয়ারে। আমার ঠিক উল্টো দিকের চেয়ারটায় এসে বসল পল্টুর বাবা। দুজনের মাঝে কয়েক হাত দূরত্ব। বাইরে তখন দুপুরের কড়া রোদ, কিন্তু এই বারান্দার ছায়ায় বসে আমার মনে হচ্ছিল যেন একটা কনকনে ঠান্ডা হাওয়া আমার চারপাশ দিয়ে বয়ে যাচ্ছে। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। আমার বুকের ভেতর তখন তুমুল তোলপাড়। কি এমন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে এই পরিবারের অন্তরে? পল্টুর মধ্যে গত রাতে আমি যা দেখেছি তার ব্যাখ্যা কি আজ এই লোকটার কাছ থেকে পাবো? পল্টুর বাবা মাথা নিচু করে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর খুব ধীর গলায় প্রায় ফিসফিস করে বলতে শুরু করলো, আমরা এই গ্রামবাসীরা কোনো অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়ে আমার ছেলেকে এক ঘরে করিনি ডাক্তারবাবু। আমরা সবাই বাধ্য হয়েছি। আমি ভুঁড়ো কুঁচকে তাকালাম। লোকটার চোখের দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। 2 হাতের আঙুলগুলো শক্ত করে একে অপরের মধ্যে গোঁজা। সে বলতে শুরু করলো, আমার বাবা গণেশ তান্ত্রিক। লোকটা মানুষ ছিল না, আজ তো একটা শয়তান ছিল। নিজের জন্মদাতা পিতার সম্পর্কে এসব কথা বলতে আমার বুক চিড়ে যাচ্ছে, ঘেন্নায় মাথা নিচু হয়ে যাচ্ছে, কিন্তু এটাই নির্মম সত্যি। তার তন্ত্র সাধনা কোনো দেবদেবীর জন্য ছিল না, ছিল চরম অশুভ শক্তির উপাসনা। রাতের পর রাত শ্মশানের চিতাভস্ম, মরা পশুর রক্ত আর হাড়গোড় নিয়ে তার প্রেত সাধনা চলত। গ্রামের মানুষের উপকার সে কোনোদিন করেনি, উল্টে তার কুনজর পড়লে মানুষের সর্বনাশ হয়ে যেত। কত ভরা সংসার যে তার তুকতাকে ছাড়খাড় হয়ে গেছে তার হিসেব নেই। গ্রামের লোকেরা তাকে ঘেন্না করত, কিন্তু তার অশুভ ক্ষমতার ভয়ে কেউ মুখে রাগ কাটতে পারত না। কিন্তু তার চরম পাপের কথা আমরা জানতে পারি তার মৃত্যুর পর। বাবা বেশ কিছুদিন ধরে একটা অদ্ভুত রোগে ভুগছিল। ভেতর থেকে শরীরটা পচে যাচ্ছিল তার। বুঝতে পেরেছিলেন যে আর বেশি দিন বাঁচবেন না। মৃত্যুর ঠিক 2 দিন আগের একটা রাতের কথা। আমি মাঝরাতে বাথরুমে যাব বলে উঠেছি, হঠাৎ দেখি
বাবার ঘরের দরজা হাত খোলা, আর ভেতরে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। আমি উঁকি দিয়ে যা দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। দেখি দেখি বাবা তার বিছানায় নেই। ঘরের মেঝেতে একটা অদ্ভুত চক্র আঁকা, আর সেই চক্রের ঠিক মাঝখানে অঘরে ঘুমোচ্ছে আমার 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 ছোট ছেলে পল্টু। আর বাবা ওর মাথার কাছে বসে একটা বিভৎস পশুর খুলি হাতে নিয়ে ফিস ফিস করে কি সব মন্ত্র পড়ছে। আমি 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 চিৎকার করে ঘরে ঢুকতে বাবা থর থর করে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলল। তার ঠিক 2 দিন পরেই লোকটা মারা যায়। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম পল্টুর বাবার কথা। পল্টুর বাবা আবার হাহাকার করে উঠল। আমরা তখনও বুঝিনি ওই শয়তানটা মৃত্যুর আগে কি সর্বনাশ করে গেছে। বাবা মারা যাওয়ার পরদিন রাতে পল্টুর মধ্যে অদ্ভুত সব পরিবর্তন দেখা দিতে শুরু করে। ঘুমের ঘরে সে অবিকল বাবার মতো ভারী গলায় কথা বলতে থাকে। বাবার সেই নোংরা মন্ত্রগুলো বিড়বিড় করে। তখন আমরা আমাদের কুল দেবতার পূজারী, গ্রামের প্রাচীন পণ্ডিত ভট্টাচার্য মশাইকে ডেকে আনি। তিনি সব শুনে আর পল্টুকে দেখে শিউরে ওঠেন। তিনি আমাদের এই ভয়ঙ্কর সত্যটা জানান। ডাক্তারবাবু, বাবা আসলে মৃত্যুর আগে নিজের অশুভ আত্মাকে পল্টুর কচি শরীরের মধ্যে চালান করে দিয়ে গেছে। তন্ত্রের ভাষায় এই ভয়ঙ্কর কালো জাদুকে বলা হয় ছায়াবান। পল্টুর বাবার 2 চোখ বেয়ে তখন জল নামছে। সে কাঁদতে কাঁদতেই বলে চলল, ভট্টাচার্য মশাই আমাদের সাবধান করে দেন। তিনি বলেন এই অশুভ আত্মা যদি নতুন শরীরের খাবার আর প্রশ্রয় পায়, তবে সে এই শরীরটা পুরোপুরি দখল করে নেবে আর অমর হয়ে উঠবে। তখন তাকে আর ঠেকানো যাবে না। তাই গোটা গ্রাম আর ভট্টাচার্য মশাই বিধান দেন, পল্টুকে উপোস করিয়ে দুর্বল করে অবহেলায় ফেলে রাখতে হবে। শরীর দুর্বল হয়ে পড়লে ওই পরজীবী আত্মাটা সেই কচি শরীরে আর টিকতে না পেরে বাধ্য হয়ে শরীর ছেড়ে চলে যাবে। নিজের নারী ছেঁড়া ধনকে চোখের সামনে শুকিয়ে মরতে কোন বাবার ভালো লাগে বলুন তো দেখতে। কিন্তু ওই শয়তানের আত্মাকে তাড়ানোর জন্য, এই গ্রামকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না ডাক্তারবাবু। স্টপ ইট! আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাগে আমার মাথার রগগুলো দপদপ করতে শুরু করেছে। আমি সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। আপনারা মানুষ না পিশাচ? একটা 8 বছরের বাচ্চাকে না খাইয়ে মেরে ফেলার কি জঘন্য সাফাই দিচ্ছেন আপনারা? তন্ত্রমন্ত্র, ছায়াবান, এসব গাঁজাখড়ি গপ্প, এসব গপ্প ফাঁদতে আপনাদের একটু বুক কাঁপলো না? আপনার ছেলেটা দিনের পর দিন না খেয়ে ভয়ে আর মানসিক অত্যাচারে ট্রমাটাইজড হয়ে গেছে। ছায়াবান বলে চালিয়ে দিয়ে একটা জ্যান্ত প্রাণকে তিলে তিলে শেষ করে দিচ্ছেন। ভালো হয়েছে সে পালিয়ে গেছে। পল্টুর বাবাও এবার উঠে দাঁড়ালো। তার চোখে জল, কিন্তু গলায় মরিয়া ভাব। আপনি বিচার করুন ডাক্তারবাবু, আপনি শহরের মানুষ এসব বুঝবেন না। ওর ভেতরে এখন আর আমার ছেলে নেই। আমার বাবা মানে ওই শয়তানটা ঘাপটি মেরে বসে আছে। চুপ করুন আপনি। কোনো শিক্ষিত মানুষ এই 21 শতকে দাঁড়িয়ে এসব আজগুবি কথা বিশ্বাস করবে না। ভট্টাচার্য মশাই নাকি যেন এক ভণ্ড পুরোহিত বিধান দিলেন, আর আপনারা নিজের ছেলেকে দড়ি দিয়ে বেঁধে উপোস করিয়ে রাখলেন। আমি আজই শহরে গিয়ে পুলিশে ডায়েরি করব। আপনাদের প্রত্যেকের নামে চাইল্ড অ্যাবিউজের কেস দেব আমি। আমাদের এই তুমুল চিৎকারে ঘরের ভেতর থেকে পল্টুর কাকা আর অন্য 2-1 আত্মীয় ছুটে এলো। বারান্দায় একটা চরম বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হলো। তারা সবাই মিলে আমাকে বোঝানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু আমি কারোর কোনো কথাই শুনতে রাজি ছিলাম না। এই ধর্মান্ধ কুসংস্কারাচ্ছন্ন খুনিদের মুখ দেখতে আমার ঘেন্না হচ্ছিল। আমি এক ঝটকায় আমার মেডিকেল ব্যাগটা তুলে নিলাম। আপনাদের আর একটা কথাও আমি শুনতে চাই না। কথাটা বলে আমি হন হন করে বাড়িটা থেকে বেরিয়ে এলাম। পেছন থেকে পল্টুর বাবা আমাকে ডাকতে লাগলো, কিন্তু আমি ফিরেও তাকালাম না।
রাস্তায় বেরিয়ে লম্বা লম্বা পা ফেলে আমি সোজা আমার কোয়ার্টারের দিকে হাঁটতে লাগলাম। দুপুরের রোদ তখন পড়ে আসছে। আমার মাথার ভেতরটা রাগে আর উত্তেজনায় ফুটছে। এই মূর্খ গ্রামবাসীদের আমি ছাড়ব না, এর একটা বিহিত দেখে ছাড়ব। কিন্তু হাঁটতে হাঁটতে রাগের পাশাপাশি একটা ঠান্ডা স্রোতও যেন আমার শিরদাঁড়া বেয়ে নামতে শুরু করলো। বারবার মনে পড়তে লাগলো গত রাতের কথা। পল্টুর সেই উল্টে যাওয়া চোখ, অস্বাভাবিক বাঁকা আঙুল আর সেই 70 বছরের চেইন স্মোকারের মতো ঘড়ঘড়ে গলা। যতই বিজ্ঞানমনস্ক হই না কেন, পল্টুর বাবার ওই কথাগুলো ছায়াবান আর অশুভ আত্মা আমার অবচেতনে একটা সূক্ষ্ম ভয়ের বীজ যেন বুনে দিয়েছিল। আমি প্রায় ছুটতে ছুটতে আমার কোয়ার্টারের সামনে এসে পৌঁছলাম। পকেট থেকে চাবিটা বের করে দরজার তালাটার দিকে হাত বাড়াতেই আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। তালাটা ঠিক সেইভাবেই ঝুলছে যেভাবে আমি লাগিয়ে গিয়েছিলাম, কিন্তু কোয়ার্টারের ভেতর থেকে একটা অদ্ভুত চেনা ঘড়ঘড়ে আওয়াজ ভেসে আসছে। দরজায় তালার চাবিটা ঘোরাতে গিয়েও আমার হাতটা থমকে গেল। ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, খুব চাপা কিন্তু স্পষ্ট। কেউ যেন গুনগুন করে একটা সুর বাজছে, আর তার ফাঁকে ফাঁকে একটা ঘরে শ্লেষা জড়ানো হাসির আওয়াজ গড়ে উঠছে। আমি জোরে মাথা ঝাঁকালাম। না না, এসব স্রেফ আমার মনের ভুল। ওই মূর্খ গ্রামবাসীদের গাঁজাখুরি কুসংস্কারাচ্ছন্ন গল্পগুলো শুনতে শুনতে আমার নিজের মাথাটাও বোধহয় খারাপ হতে বসেছে। একজন বিজ্ঞানমনস্ক ডাক্তার হয়ে আমি এসব অলৌকিক ভুতুড়ে কথায় বিশ্বাস করতে শুরু করেছি। অসম্ভব। আজ এক্ষুনি এর একটা হেস্তনেস্ত হওয়া দরকার। আমি সিদ্ধান্ত নিলাম এই মুহূর্তেই পল্টুকে নিয়ে আমি সোজা থানায় যাব। পুলিশ নিয়ে এসে পল্টুর বাবা আর ওই গ্রামের মোড়লদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে তাদের ওই ছায়াবান আর কালো জাদুর তত্ত্ব কতটা হাস্যকর। একটা জ্যান্ত বাচ্চাকে তিলে তিলে মারার ষড়যন্ত্র আমি কিছুতেই মেনে নেব না। এক ঝটকায় তালাটা খুললাম। সজোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলতে ছিটকিনিটা সশব্দে দেওয়ালে গিয়ে লাগলো। বাইরে তখন দুপুরে রোদ পড়ে এসেছে, কিন্তু ঘরের ভেতরটা যেন অকারণে বড্ড বেশি অন্ধকার। আর সেই অন্ধকারের থেকেও বেশি যেটা আমাকে ধাক্কা দিল সেটা হলো ঘরের ভেতরের বাতাসটা। মনে হলো যেন কোনো পুরনো বদ্ধ কারখানার দরজা খুলে দিয়েছি। একটা কনকনে ঠান্ডা স্যাঁতস্যাঁতে হাওয়া, যার মধ্যে পচা মাংস আর পুরনো পোড়া তামাকের তীব্র বমি আনা গন্ধ মিশে আছে। আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘরের কোণের দিকে তাকালাম। সেখানে সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে একটা অবয়ব, পল্টু। ছেলেটার মুখটা অন্ধকারে ঢাকা, স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পেলাম ওর চোখ দুটো। অন্ধকারের মধ্যে চোখের সাদা অংশ দুটো যেন অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে। আর সেই চোখের দৃষ্টি একটা 8 বছরের বাচ্চার নয়। সেই দৃষ্টিতে লুকিয়ে আছে এক আদিম হিংস্র এবং পৈশাচিক উল্লাস। আমি সুইচ বোর্ডের দিকে হাত বাড়াতে যাব, ঠিক সেই মুহূর্তে অন্ধকারে খচাং করে একটা শব্দ হলো, বারুদ জ্বালার শব্দ। একটা ছোট্ট আগুনের শিখা জ্বলে উঠল ওই কোণটায়, একটা দেশলাই কাঠি। আর সেই দেশলাইয়ের টিমটিমে হলুদ আলোয় আমি যা দেখলাম তাতে আমার শিরা উপশিরার রক্ত যেন নিমেষে বরফ হয়ে গেল। পল্টুর সেই কচি নিষ্পাপ মুখটা যেন দুমড়ে মুচড়ে গেছে। মুখের চামড়াগুলো কুঁচকে ঝুলে পড়েছে, আর ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক বিভৎস কুটিল হাসি। 8 বছরের একটা ছেলে তার বাঁ হাতের দুটো আঙুলের ফাঁকে ধরে আছে একটা পুরনো আধপোড়া বিড়ি। ডান হাতে দেশলাই কাঠের সেই আগুনটা সেই বিড়ির ডগায় ধরিয়ে সে একটা লম্বা টান দিল। আর তারপর সেই নিস্তব্ধ ঘরের বুক চিরে একটা 70-75 বছর বয়সের চরম বৃদ্ধের কর্কশ শ্লেষা জড়ানো
ফ্যাঁস ফ্যাঁসে গলায় ছেলেটা বলে উঠল, অনেক কাল ধরে ওই ওই গায়ের গন্ডির ভেতর আটকে ছিলাম রে ডাক্তার। খিদে তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছিল। তুই না থাকলে আজ এ বুড়োর মুক্তি হতো না। আমার হাত পা তখন অবশ হয়ে আসছে, আমার গলা দিয়ে একটা স্বরও বেরোচ্ছে না। চোখের সামনে বিজ্ঞানের সমস্ত যুক্তি, আমার ডাক্তারি অহংকার যেন তাসের ঘরের মতো ভেঙে গড়িয়ে যাচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে ঘরের পেছনের দিকের জানালার দুটো ভারী কাঠের কপাট ধড়াস করে একটা বিকট শব্দে খুলে গেল। হুড়মুড় করে ঘরের ভেতরে ঢুকে পড়ল বিকেলের ঝোড়ো হাওয়া। এই পুরনো ব্রিটিশ কোয়ার্টারের জানলাগুলো বড্ড অদ্ভুত। দুটো কপাটের মাঝখানে সুরক্ষার জন্য মোটা মোটা লোহার শিক বসানো। এক একটা শিকের মাঝখানের দূরত্ব খুব বেশি হলে 5 থেকে 6 ইঞ্চি তো হবেই। একটা সাধারণ মানুষের মাথা গলারও জায়গা নেই সেখানে। কিন্তু আমার চোখের সামনে তখন ঘটে চলেছে প্রকৃতির সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখানোর মতো একটা অসম্ভব অলৌকিক বিভীষিকা। পল্টু এক লাফে কোনো বন্য জন্তুর মতো জানালার কার্নিশে গিয়ে বসল। তারপর একটা টিকটিকি বা সাপের মতো নিজের 8 বছরের গোটা শরীরটাকে অদ্ভুতভাবে দুমড়ে মুচড়ে ফেলল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম ওর হাড়গুলো মর করে ভাঙার আর জোড়া লাগার বিভৎস শব্দ। চোখের পলকে সেই 5 ইঞ্চি সরু শিকের ফাঁক দিয়ে একটা রাবারের পুতুলের মতো নিজের লিকলিকে শরীরটা গলিয়ে পল্টু সোজা জানালার উপর গিয়ে পড়ল। আমি 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 টলতে টলতে জানলার কাছে ছুটে গেলাম। লোহার শিক খামচে ধরে বাইরে তাকালাম। বিকেলের পড়ন্ত আলোয় দেখলাম ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে নেই, 4 হাত পায়ে ভর দিয়ে ঠিক যেন একটা অতিকায় মাকড়সার মতো সে ছুটতে শুরু করেছে। আর দূরে কাল দিঘির পাড়ের সেই বিশাল ঘন বাঁশবন আর কচুরিপানার জঙ্গলের দিকে দৌড়াতে দৌড়াতে সে সমানে হাসছে। বুড়ো মানুষের খকখকে দম বন্ধ করা পৈশাচিক হাসিটা বাতাসে ফিরে আসছে আমার কানে। ধীরে ধীরে ঘাস বনের অন্ধকারে মিলিয়ে গেল সে দানবীয় অস্তিত্ব। আমি জানালার শিকগুলো আঁকড়ে ধরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। আমার কপাল বেয়ে ঘাম ঝরছে, বুকের ভেতরটা শূন্য। আমার শহুরে অহংকার, আমার আধুনিক শিক্ষা আজ এক চরম সত্যের কাছে মুখ থুবড়ে পড়েছে। গ্রামবাসীরা ভুল ছিল না, পল্টুর বাবা পাগল ছিল না। তারা একটা ভয়ঙ্কর শয়তানকে শিকল দিয়ে আটকে রেখেছিল। আর আমি মানবতা দিয়ে সেই অভিশপ্ত আত্মাকে খাইয়ে দাইয়ে শক্তিশালী করে নিজের হাতে পৃথিবীর বুকে মুক্ত করে দিলাম। বাতাসে তখনও ভেসে বেড়াচ্ছে পোড়া বিড়ির গন্ধ আর সেই হাড়হীন করা হাসির রেশ। আমি জানি এই বিভীষিকা আর কোনোদিন আমাকে শান্তিতে ঘুমোতে দেবে না। শুনলেন লেখক সায়ক সেনের কলমে বীরভূমে এক ঝড়ের রাত। গল্প পাঠে এবং সমস্ত পুরুষ চরিত্রে ছিলাম আমি সুদর্শন। আশা করছি আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, তার সঙ্গে যদি আপনি প্রথমবারের জন্য আমাদের চ্যানেল ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অথচ আমাদের গল্পগুলি শুনছেন, তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। এরপরে আপনারা কি ধরনের গল্প শুনতে চান, কোনো সত্য ভৌতিক ঘটনা নাকি কোনো গল্প, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতে ঠিক করবে আমাদের এই চ্যানেলে আগামী পর্বে কি আসতে চলেছে। আর আপনার জীবনের সেই অভিজ্ঞতার কাহিনী বা আপনার লেখা গল্প আপনি পাঠাতে পারেন সরাসরি এখন ফেসবুক পেজে। পেজটি ফলো করতে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে ঢুকে ফেসবুক পেজটি ফলো করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি রোমাঞ্চকর এবং হাড় কাঁপানো ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে।
আবার আড্ডা হবে, কথা হবে। এখনকার জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ।